নমস্কার, শিলচর দূরদর্শনের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কোভিড-19 বা কোভিড-19 যে অতিমারি সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তার প্রভাব বিস্তৃতই হচ্ছে, যদিও কিছুটা যাকে আমরা বলে থাকি ডিক্রিজিং রেটে এগোচ্ছে, কিন্তু ওটা বাড়ছে। যাই হোক, কিন্তু তার পাশাপাশি মানুষও থেমে নেই, মানুষের মধ্যে চলছে সেটা নিয়ে নিরন্তর গবেষণা এবং ইতিমধ্যেই বেশ কিছু ভ্যাকসিন সারা বিশ্বেই চলে এসছে এবং তার মধ্যে আমাদের ভারতবর্ষও রয়েছে। এবং ভারতবর্ষে ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দুটো ভ্যাকসিন ভারতে এটা চালু করা হয়েছে। তো সেটা নিয়েও মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে, শঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে, কোনটার কতটুকু কাজ করবে, আদৌ করবে কিনা, বা করার পর পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। তো এইসব বিষয়ে আমরা আজকে একটু পরিষ্কার করার জন্য, আমরা জানার জন্য এবং আপনাদের জানানোর জন্য আমরা আজকে এই বিশেষ অনুষ্ঠানে আয়োজন করেছি, যে এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা হচ্ছে সরকারের, সেটার ব্যাপারে আপনাদের জানানোর জন্য। এবং আমাদের এই আজকের এই বিশেষ অনুষ্ঠান হচ্ছে কোভিড-19 কিছু কথা কিছু প্রশ্ন। এবং এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সে কাছাড় জেলার দুই বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডান দিকে রয়েছেন ডক্টর অরুণ দেবনাথ, যিনি শিলচর ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার, এবং আমার তারপরেই রয়েছেন ডক্টর শুভ্রেন্দু সেন, যিনি শিলচর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর এবং সেই সঙ্গে ভিআরডিএল ল্যাবের কো-পিআই। তো আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো এই যে আমি শুরুতে যেটা বললাম যে এই ভ্যাকসিন এসছে, একদিকে করোনা বাড়ছে, কিছুটা কমের দিকে হলেও বাড়ছে, করোনা ছড়াচ্ছে, এখনও বন্ধ হয়নি, কিন্তু ভ্যাকসিনও চলে এসছে, মানুষের লড়াই, এবং সেটার বেশ কয়েকটা পর্যায়ে এসছে। এটা এখনও ফুলপ্রুফ না, আরও কিছু গবেষণাও চলছে, হয়তো পাইপলাইনে আরও অনেক কিছু রয়েছে। তো সেগুলো নিয়ে আপনার সঙ্গে একটু বিস্তারিত কথা বলবো। তো আপনাকে দিয়ে শুরু করি। তো এই যে করোনার যে ভ্যাকসিন আসার আগে যে করোনা ভাইরাস, তো সেটার তো বিভিন্ন ধরনের স্ট্রেইন আছে আমরা জানি, তো এবং সেটার মিউটেশন একভাবে হয়ে থাকে। তো এই ব্যাপারটা সংক্ষেপে একটু শুরুতে বলেন, তারপর আমরা বাকি আলোচনায় যাচ্ছি। তো মোটামুটি সাবটাইপ আছে আপনার 11টা ধরা হয়, 11টা সাবটাইপ। তো মিউটেশনটা কিন্তু এখনও খুব একটা হয়নি। তো যা একটা দুটো মাইনর দেখা গেছে, ব্রিটেনের একটা স্ট্রেন কোভিড-2 মানে সেকেন্ড স্ট্রেন যেটা, সেটা কিন্তু ভারতবর্ষে কয়েকটা কেস ডিটেক্ট হলেও সেটা স্প্রেড করেনি। সামহাও ইট হ্যাজ বিন অ্যারেস্টেড অর ইট ইজ নট এফেক্টিভ। তো আশঙ্কা হয়েছিল, প্রথম দিকে একটা ভয় ছিল, কিন্তু যাই হোক সেটা আর কোনো ইয়ে করেনি। আর 10-11টা বিভিন্ন ধরনের সাবটাইপ আছে, যেটা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন টাইপে ইনফেকশন করে যাচ্ছে। আর আপনাদের ল্যাবে যে আসছে প্রচুর পরীক্ষা, তো সেটা সংখ্যা তো নিশ্চয়ই কমছে, চাপটা এখন সেই আগের মতো নেই। প্রায় 24 ঘন্টা আগের মতো চাপ তো নেই। আগে তো অবিশ্বাস্য ধরনের চাপ ছিল, প্রায় 1,500-2,000 টেস্ট হতো, কিন্তু এখন এটা কমে এসছে ইন হান্ড্রেডস। ধরুন কোনো দিন 200-300, কোনো দিন 400-500, ডেফিনেটলি কমে এসছে। সেটা মানে ভীষণ এক্সট্রিমলি হাই প্রেশার সিচুয়েশন ছিল তখন, এখন অনেকটাই কমে এসছে। আমি ডক্টর অরুণ দেবনাথের কাছে আসছি। আপনি তো ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার। তো একদম প্রথম অবস্থায় যদি বলেন যে আমরা সাধারণভাবে আমরা জানি যে আমাদের ডিস্ট্রিক্টে 11,000-এর মতো ফ্রন্টলাইন যারা ওয়ার্কার, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তো সেটার পরিকল্পনা, ঠিক অ্যাকশন প্ল্যানটা কীভাবে নেওয়া আছে, এই ব্যাপারে একটু বলবেন কি? অ্যাকচুয়ালি আমাদের প্রথমত 11,710, এক্স্যাক্টলি সংখ্যাটা হলো 11,710 ফ্রন্টলাইন ওয়ার্কার্স, মেনলি ডক্টরস, মেডিকেল স্টাফ, প্যারামেডিকেল স্টাফস অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। দোজ আর হু ইনভলভ ডাইরেক্টলি টু দি পেশেন্ট। সো এদেরকে প্রথম টার্গেট করা হয়েছে। সো এই হিসাবে আমাদের সেশন ওয়াইজ চলবে ভ্যাকসিনেশনটা। তো সপ্তাহে 4 দিন সিলেক্ট করা হয়েছে, লাইক সোমবার, মঙ্গলবার, বুধবার অফ, বৃহস্পতিবার অ্যান্ড শুক্রবার, 4 দিন। তো টার্গেট হচ্ছে আপনার মেডিকেল কলেজে 100 পার সেশনে এবং সিভিল হসপিটালে 100, মানে 200 পার ডে বর্তমানে যেটা চলছে। সেই হিসাবে আমাদেরকে 28 ডেজে
এই 11,710 টার্গেট পূর্ণ করতে হবে শুধু এই পুরো ডিস্ট্রিক্টে এই দুটো জায়গা এই দুটো জায়গাতে আপাতত কাছাড় ডিস্ট্রিক্টে। কারণ সেশনগুলো আস্তে আস্তে বাড়ানো হবে। লাইক আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে 9টা ব্লক আছে, ওর মধ্যে 25 আমাদের সেন্টার আছে যেখানে কোল্ড চেন ফেসিলিটিস অ্যাভেলেবল। কারণ ভ্যাকসিনগুলো নিয়ে রাখা হবে, ওখান থেকে বের করে তারপরে দেওয়া হয়। তো এই জন্য 25 সেন্টার আমরা পরে খুলবো এটা আফটার ইনিশিয়াল সেশন ফ্রম শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড এসএম দেব সিভিল হসপিটাল। সো সেই টার্গেট নিয়ে আমরা যাচ্ছি। তো 11,710-এর মধ্যে 7,000 সামথিং, 7,400 সামথিং অনলি ডক্টরস অ্যান্ড নার্সিং স্টাফ, বাকিগুলো অঙ্গনবাদী ওয়ার্কার্স, আশাকর্মী যেগুলো পেরিফেরিতে কাজ করে আর কি। সিকিউরিটি ওরা এখনো না, এখনো আসবে না। তো এদেরকে টার্গেট করা হয়েছে। তো দে আর অল ফ্রন্টলাইন ওয়ার্কার্স, হাই রিস্ক গ্রুপ। সো ডক্টর স্টাফ নেওয়ার পরে মানুষের মনে ডেফিনেটলি একটা কনফিডেন্স এসে যাবে যে ডক্টর স্টাফগুলো যখন নিয়েছে তো আমাদেরকেও নেওয়াতে কোনো প্রবলেম হবে না। তো সেই হিসেবেই অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট করেছে আর কি। তো এখন অবধি কতজন নিয়েছেন আমাদের এখানে? এখন অবধি টার্গেট কিন্তু পুরোপুরি ফুলফিল হচ্ছে না। এটা স্টার্ট হয়েছে 16 তারিখ থেকে, 16 জানুয়ারি আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ ইনোগ্রেটেড অন 16/1/2021 at 10:30 AM. After that we started session. তো প্রথম দিন 100 আমরা টার্গেট করেছি মেডিকেল কলেজে বা সিভিল হসপিটালে। 200 ছিল প্রথম, 200-এর মধ্যে আমাদের প্রথম দিন ফুলফিল হয়েছে 113 জন ইন বোথ সিভিল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ মিলে। এখানে তো অপশনাল, মানে কেউ ইচ্ছে করে হ্যাঁ অপশনাল, ঐচ্ছিক, আপনি ইচ্ছা করলে নেবেন, ইচ্ছা করলে নিতে পারবেন না, জোর জবরদস্তির কিছু নেই। বাট আমরা মোবাইলে যারা বেনিফিশিয়ারি আগের দিন ওদেরকে নামটা আপলোড করা হয়, সিস্টেমে চলে আসে, তারপরে ওদেরকে মেসেজ পাঠানো হয় যে আপনাদের নাম সিলেক্ট হয়েছে, ইউ কাম টু দিস সেন্টার ফর ভ্যাকসিনেশন। প্লাস একটা রিকোয়েস্টও পাঠানো হয় যে দের ইজ নো প্রবলেম, ইউ জাস্ট কাম। অ্যান্ড সেশনটা চলে সকাল 9:30 থেকে আপ টু 4:30 পর্যন্ত বিকেলে। তো যখন যে এনিওয়ান ক্যান কাম এট এনি টাইম। আর প্রিপারেশন হিসাবে কিছুই নেই, জাস্ট লাইক আদার সিম্পল ভ্যাকসিন। আমরা আগেও অনেক ভ্যাকসিন নিয়েছি, জাস্ট লাইক দ্যাট। জাস্ট 0.5 ml দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার, স্পেশালি আমরা বাম হাত সিলেক্ট করেছি, IM দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার। তো ইঞ্জেকশন দেওয়ার পরে এখন পর্যন্ত তো কোনো সাইড এফেক্ট আমরা পাই নাই। একটা স্পেসিফিক্যালি একটা মেনশন করা আছে AEFI, মানে অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, whether there is any problem arises from immunization, মনিটরিং এর ব্যাপার মনিটরিং এর ব্যাপার আছে। এই জন্য প্রথম ইমিউনেশন করার পরে পেশেন্টকে আমরা ছাড়ি না, আমরা 30 মিনিটস আমরা অবজারভেশন পিরিয়ডে রেখে দিই। কোনো কিছু ডেভেলপ করে কিনা, কোনো অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন হয় কিনা, বা কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্টস হয় কিনা, এই জন্য অবজারভেশনে রাখা হয়। এখন পর্যন্ত তেমন সিগনিফিকেন্ট কোনো প্রবলেম পাইনি। দুটো 28 ডেজ গ্যাপে আরেকটার সেকেন্ড ডোজ। সুতরাং 28 ডেজের মধ্যে কোভ্যাক্সিন, এখানে কোভিশিল্ড সেম কোভিশিল্ডে দেওয়া হবে আফটার 28 ডেজ। এই জন্য টার্গেট হচ্ছে উইদিন 28 ডেজ উই হ্যাভ টু ফুলফিল দিস 11,710। ইন্টারচেঞ্জ কি করা যাবে? না, সেম ব্র্যান্ড, 2 ডোজ ফ্রম দি সেম ব্র্যান্ড। শুভেন্দুবাবুর কাছে আসছি, তার আগে একটা বিষয়টা পরিষ্কার করে নিই। পত্রপত্রিকাও দেখলাম যে বেশ কিছু মানে স্টোরিং এর টেম্পারেচার ঠিক না হয়, বেশ কিছু আপনার ওষুধ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট। এটা মানে কতর মধ্যে রাখতে টেম্পারেচার রাখা উচিত +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড। +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্সড টেম্পারেচার, বিটুইন দিস টেম্পারেচার দ্যাট ভ্যাকসিন শুড বি কেপ্ট। সো এর জন্য একটা স্পেশাল মেশিন আছে, এটাকে বলা হয় ILR মেশিন। তা ILR মেশিনে আমরা ওই ভ্যাকসিনটা রাখা হয়, তারপরে যেখানে কোল্ড চেন সেন্টার আছে ওইখান থেকে শিফট করা হয়। তো কিছুদিন আগে তো একটা আনটুয়ার্ড ইনসিডেন্স, আনফরচুনেট ইনসিডেন্স হয়েছে। তো মেবি ডিউ টু টেকনিক্যাল ফল্ট অফ দ্যাট মেশিন, আমরা এটা এনকোয়ারি চলছে। মানে খেয়ালের অভাবে হয়েছে সেটা না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, একটা ILR মেশিনে যখন টেম্পারেচার ড্রপ করে তখন অ্যাকচুয়ালি একটা মেসেজিং রিফ্লেক্ট করে টু দি ভ্যাকসিনেটার্স মোবাইল। তো ওই মেসেজিং রিফ্লেকশনটা পায় নাই আমাদের ভ্যাকসিনেটারটা ফ্রম SMCH। তো হোল নাইটে মোস্ট প্রবলি দ্যাট মেশিন হ্যাজ টেম্পারেচার ড্রপ ডাউন টু এ মাইনাস লেভেল। সো দি নেক্সট ডে মর্নিং ভ্যাকসিনগুলো দেখা যায় যে লিটল বিট হেজি অর ফ্রোজেন। So we stopped giving that vaccines and sent the new one.
আমি সোমেনবাবুর কাছে আসছি। তো আপনারা তো যেহেতু মানে ভাইরোলজিস্ট বলবো এবং ভাইরাস নিয়ে কাজ করে থাকেন, তো আগেও তো মানে বিভিন্ন ধরনের আমরা এই ধরনের দেখেছি, মানে সার্স বা এই টাইপের যে, তো এটার সঙ্গে কোভিডের এটার বিশেষ তফাৎটা কোন জায়গায়, মানে অল্প মূল জায়গাগুলো, বেশি ডিটেলসে তো সাধারণ লোক আমরা বুঝবো না। না, করোনাটা এটা একটা নভেল ভাইরাস, এটা মানে প্রথমবার new, এসেছে, novel প্রথমবার corona এসেছে, virus। এটা একটা নভেল ভাইরাস। তবে এটা আপনার এই সার্স গ্রুপেরই ভাইরাস, তবে ইট হ্যাজ গট মেনি মডিফিকেশন। চায়না থেকে এটা এসছে, তো এটা নিয়ে অনেক ধরনের হাইপোথেসিস আছে। তো নাও ইট ইজ ডাউটফুল ওয়েদার দেয়ার ইজ এনি ম্যানিপুলেশন ইন দ্য ভাইরাস। তো এটার যে আমরা যেটা দেখি যে কোনো একটা ভাইরাসের কোর্স অফ দ্য ডিজিজ, যেমন একটা এক্সাম্পল, একটা ন্যাচারাল ইয়ে থাকে, ডক্টর অরুণও এগ্রি করবেন, যে একটা জিনিসকে ট্রপিজম, তো একটা পার্টিকুলার একটা অর্গান টার্গেট করে যে কোনো একটা ভাইরাস, যেমন যেই ব্রেন বা ব্রেন সেলকে করবে, আচ্ছা, জাপানিজ এনকেফালাইটিস। যেমন তো এটা যেমন ধরুন রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস রেসপিরেটরি চেস্টে করবে, বা হ্যাপাটাইটিস ভাইরাস লিভারে লিভারে করবে। করবে। এইটার কোনো মানে এটা এখনও বোঝা যাচ্ছে না যে বিভিন্ন ধরনের অর্গানকে করছে। তো দুই একটা এসি রিসেপ্টরকে ধরা হয়েছে, কিন্তু এটা প্যাথোজেনেসিসটা এখনও মানে ঠিক এখন অবধি এটা এত ইলাবোরেট এবং এত বিস্তৃত এটার স্টাডির effect দরকার আছে এখন, যে অনেক study এখনো দরকার খুব একটা সম্পূর্ণভাবে যে আমরা জেনে গেছি সেটা বলা যাচ্ছে না। তবে ডেফিনেটলি ইট ইজ এ নিউ সর্ট অফ ভাইরাস। তো আচ্ছা, এবং এটা একটা ফিচার আছে যে ইমার্জিং অ্যান্ড রিইমার্জিং ডিজিজ। দেখা গেছে যে ভাইরাল ডিজিজগুলো প্রত্যেক ডিকেডে, প্রত্যেক যুগে যুগে একটা একটা করে নতুন নতুন ভাইরাস কিছুদিন পরে পরেই আসে, মানে কয়েক বছর পরে পরে। যেমন আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখেছি, সোয়াইন আচ্ছা, ফ্লু দেখেছি। এই যে মানে ভ্যাকসিনেশন যেটা করা হচ্ছে, তো এটা তো মানে বিষয়টা হচ্ছে সেই জামটাকে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা ভ্যাকসিনের কাজ, এবং সেটা ভেতরে থেকে যাচ্ছে এবং সে রেপ্লিকেশনের সময় আটকে দিচ্ছে, চেইন রেপ্লিকেশনটা আটকাচ্ছে। আর কি কি এটার কাজ? না, মানে ভ্যাকসিনেশনের মেইন ইয়েটা হলো আপনি শরীরে এই ভাইরাস বা যে কোনো ইনফেক্টিভ এজেন্টের এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করাবেন বা ডিফেন্স মেকানিজম ডিফেন্স করবেন। তো এর জন্য তিন চার ধরনের অনেক ধরনের ব্যবস্থা আছে। দের আর মেনি অ্যাপ্রোচেস, এর মধ্যে চারটা মেইনলি অ্যাপ্রোচ নেওয়া হয়। তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় একটা ভাইরাল প্রোটিন, একটা এই করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা একটা ভেহিকেলের মাধ্যমে, যেটা হলো একটা নন ইনফেক্টিভ ভাইরাস, ভেহিকেলের মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তো এই প্রোটিনটা কোনো ডিজিজ করতে পারে না, বিকজ ইট ইজ নট এ ভাইরাস। আরেকটা যে ভেহিকেলের মাধ্যমে করা হয় সেটাও নন ইনফেক্টিভ, এবং দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেড প্রসিজিওর, কারণ এটা দিয়ে অনেক ভ্যাকসিন আগে তৈরি করা হয় অনেক এই vaccine প্রোটোকলে। তো এটা ভেক্টর মেডিয়েটেড বলে। তো এইটা যে সময় শরীরে যায় সাবক্লিনিক্যাল ডোজে, এইটা কোনো ইনফেকশন প্রডিউস করতে পারে না, কিন্তু এটা অ্যান্টিবডি প্রোডাকশনটা আচ্ছা, শুরু করে দেয়, যেটা মেইন হলো কোভিশিল্ডের আচ্ছা, তো প্রিন্সিপাল। এটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাটিনিউটেড ভাইরাস। না, এইটা ঠিক অ্যাটেনুয়েটেড না, এইটা ভেক্টর, এটা হলো তো আমরা- স্টিমুলাস, মানে অ্যান্টিবডি প্রডিউসিং। হ্যাঁ, তো এই এটা বিষয়টা attenuated, Covaxin। মানে একটা ডিটেইল মানে মেডিকেলের ব্যাপার। তো আমরা এখন একটু ইয়েতে চলে যাচ্ছি, যে সাধারণ মানুষের প্রচুর প্রশ্ন থাকে, এটার জন্যই মূলত আমাদের আজকের অনুষ্ঠানটা। তো ফার্স্টে যদি জিজ্ঞেস করি যে এটা কি সব বয়সের লোক পেতে পারে বা পাবে? এখন অবধি কোভিশিল্ড 18 বছরের পরে ট্রায়াল দিয়েছে, মানে মোর দেন 18 ইয়ার্স, ট্রায়ালটা 18 ইয়ার্সের উপরে হয়েছে। আচ্ছা, কালকে একটা আপডেট এসছে ওয়ার দ্য স্টাডিজ আর বিং ডান ফ্রম 12 ইয়ার্স অনওয়ার্ডস, কোভিশিল্ড। আর কোভ্যাক্সিন 12 ইয়ার্স থেকেই করে যাচ্ছে। তো ইন দ্যাট ওয়ে 18 বছরের পরে থেকে তো দিতেই পারে সবাই। এখন অবধি 18 বছরের উপরকেই টার্গেট করা হয়েছে, Target নট করা বিলো আর 18 ইয়ার্স। ওপরে কোনো বয়স নেই, না, upper limit। নো আপার লিমিট। তো পাশাপাশি এটাও আসবে, এটার সঙ্গে প্রশ্ন যে কারা এটা নিতে পারে। ডক্টর অরুণ বলতে পারবেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে এটা যারা সবাই নিতে পারবে, ভ্যাকসিনেশন ইজ ফর অল। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম ফিউ কন্ডিশনস, লাইক যারা এক্সট্রিমলি সিমটোমেটিক, কোভিড ইনফেক্টেড সিমটোমেটিক,
হসপিটালাইজড বেড রিডেন ওদেরকে আপাতত যারা কোভিড থেকে রিকভার করেছে তারা হ্যাঁ দেওয়া দিতে পারে। আর স্পেশাল কন্ট্রাইন্ডিকেশন আছে প্রেগনেন্ট লেডি, প্রেগনেন্ট প্রেগনেন্ট লেডি এবং ল্যাকটেটিং মাদার যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে ওদেরকে এখনো দেওয়া হচ্ছে না। তাদের নো স্টাডি ওভার দ্যাট পার্টিকুলার পেশেন্ট প্রেগনেন্ট লেডি। যাদের ধরুন ডায়াবেটিক, হ্যাঁ দেওয়া যাবে, ইটস এ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আই থিঙ্ক। ডায়াবেটিকে দেওয়া যায় ডায়াবেটিক, হাইপারটেনশন, অল আদার ডিজিজ ক্যান বি গিভেন, বাট পেশেন্ট যদি এক্সট্রিমলি সিক না হয়, এক্সট্রিমলি ব্যাড, কেউ যদি মানে হার্ট পেশেন্ট থাকে ওর কি তার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলে নেওয়া উচিত নাকি? না, কার্ডিওলজিস্টের সঙ্গে যে কনসার্ন ফিজিশিয়ান তার সাথে কথা বলা তো খুবই ভালো, কথা বলে নিলে। কার্ডিয়াক পেশেন্টের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই বা স্পেশাল প্রিকশন নেই। স্পেশাল প্রিকশন গ্রুপটা হলো যে ডক্টর দেবনাথ বললেন যে প্রেগন্যান্ট লেডিজ, ল্যাকটেটিং মাদার্স, এজ বিলো 18 ইয়ার্স, এজ বিলো রাইট নাও 18 ইয়ার্স, এই তিনটা পয়েন্টে দেওয়া হচ্ছে না। এক্সট্রিমলি এজেড পেশেন্ট উইথ বেডরিডেন অর স্পেশাল কন্ডিশনস। একটা পয়েন্ট দেখছিলাম কি কোথাও যে ইরেগুলার ব্লিডিং যাদের আছে ওদেরকে ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার, ডায়াথিসিস বলে, এদেরকে অ্যাভয়েড সেটা করা কি কোনটা? যেমন ওয়ারফেরিন যারা ওইটা এটার মধ্যে পড়বে না? অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে কেউ কেউ নানান ধরনের আন্ডার মেডিকেশন। এখন এগুলো তো এক্সট্রিম কন্ডিশন, এগুলোকে আপনি একটু মানে ওদের কনসালটেশন ফ্রম দেয়ার ফিজিশিয়ান। ব্লাড থিনার যারা। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা না নেই না এই ব্যাপারে একদম। সব But alcohol should not be consumed. এটা ইম্পর্টেন্ট। Prior to 2 weeks and after 4 weeks, I think, from the second dose. প্রায় 2 উইকস অ্যান্ড আফটার 4, মানে নেওয়ার পর আরও 4 সপ্তাহ, মানে 1 মাস অ্যালকোহল নেওয়া চলবে না বা নেওয়া উচিত না। না, দোজ আর ড্রাগ এডিক্টেড, ওদের মধ্যে কি এটা কাজ করবে? মানে আছে তো আমাদের সমাজে, আমরা alcohol না করার তো abuse, কোনো কথা নেই। এটার পটেন্সি কমে যাবে। মানে অ্যাকচুয়ালি কি হয়, দিস ইজ গাট রিলেটেড, অ্যান্টিবডি সিক্রেটেড থ্রু গাট, গাট মানে গাট ইন্টেস্টাইন, অ্যাসোসিয়েটেড লিম্ফো টিস্যু, গাল্ট বলি। তো ইফ এনিওয়ান টেকস অ্যালকোহল, তো গাটের ফ্লোরাগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে হয়তো প্রোডাকশনের লেভেলটা কম আসবে আর কি, রাইট? আচ্ছা, উনি তো ল্যাবে মানে প্রচুর সময় দেন এবং এই ব্যাপারে কাজ করে থাকেন। আর আপনি যেহেতু ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার, তো আপনার তো প্রচুর সাধারণ মানুষের সঙ্গে হয়তো আপনার কন্ট্যাক্ট হয়, তো ফিডব্যাকটা কীরকম পাচ্ছেন? যদিও এখনো যায়নি, মানে এখনো ডাক্তারদের মধ্যে বা ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে রয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে নিশ্চয়ই কোয়ারিজ আছে, নিতে চাইছে। এই জন্যই আমরা জেনারেল পপুলেশনের ফিডব্যাকটা এখনো সেইভাবে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। কারোর মধ্যে কিছুটা ফোবিয়া তো আছেই, ডিউ টু নেগেটিভ কিছু মিডিয়ার প্রচার হচ্ছে। কোনো কান্ট্রিতে দেখা গেছে কেউ হয়তো আনকনসিয়াস হয়ে গেছে আফটার টেকিং কোভ্যাক্সিন, কেউ মরে গেছে। মেবি দিস আর অল রিউমার, বাট একটা ভয় তো কিছু মানুষের মধ্যে এখনো আছেই। এই জন্য ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকেই আগে নেওয়া হয়েছে, টার্গেট করা হয়েছে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে মানে আমাদের কাছে সবাই বেনিফিশিয়ারি আমরা যে টার্গেট করছি তার থেকে উই আর ফার বিহাইন্ড, নট ইভেন 50% অলসো উই আর অ্যাচিভিং। সো আই ডো নট নো হোয়াট উইল হ্যাপেন। তো অ্যালার্জির কথা আপনি একটু আগে বলছিলেন, তো সেটা তো রোগীকে নিজে থেকে বলতে হবে, সবসময় তো রোগীরা মানে জানেও না না। সাধারণত। এই জন্যই তো আপনার কোভাশিল্ড বা ভ্যাকসিন নেওয়ার পরে 30 মিনিটস অবজারভেশন। ইফ দ্যার ইজ নো প্রবলেম, স্লাইটলি ইনজেকশন সাইট পেইন হতে পারে, হালকা ফিভারিশ থাকতে পারে আফটার গোয়িং টু হোম, একটু গায়ে ব্যথা ট্যাথা থাকতে পারে, একটু হেডেক হতে পারে। দিজ আর কমন সিমটমস ফ্রম অল আদার ভ্যাকসিনস। যে কোনো ভ্যাকসিন নিলেই প্রবলেম, বিসিজি নিয়েছি, জ্বর, টেম্পারেচার, একটু সোয়েলিং, এটা হতে পারে, ঠিক আছে? তো এগুলো নর্মাল সিমটম। অ্যাপার্ট ফ্রম দিস সিভিয়ার রিয়াকশন হতে পারে, এখন পর্যন্ত নট রেকর্ডেড, এটাকে বলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন। সো অ্যানাফাইলেকটিক রিয়াকশন যদি হয়, আইদার ইমিডিয়েট হবে আফটার কোভ্যাক্সিন, তখন স্পেশাল মেশার অলরেডি অ্যানাফাইলেক্সিস কিট দেওয়া থাকে, ও সেই কিটের মধ্যে আপনার অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দেওয়া থাকে। সো ইউ হ্যাভ টু পুশ অ্যাড্রিনালিন ইঞ্জেকশন, দেন রেফার টু এ মেডিকেল অফিসার অফ দ্যাট পার্টিকুলার সেন্টার, দে উইল টেক কেয়ার অফ দ্যাট পার্টিকুলার পেশেন্ট। আরেকটা বিষয়, সাধারণের মধ্যে এই রিউমারটা আছে, রিউমারই বলবো, আপনারা বলতে পারবেন ভালো করে। সেটা হচ্ছে যে বলছে যে এটা নেওয়ার পরে মেয়েদের ফার্টিলিটি নষ্ট হয়ে যাবে, ছেলেরা ইম্পর্টেন্ট হয়ে যাবে। একদম রিউমার, একদম। এই কথা কিন্তু আমি তো এই প্রথম আপনার থেকে শুনলাম। আপনি আমার কাছে আপনি এমনি পত্রিকা পড়েন না, এই ব্যাপারটা শুনি নাই কিন্তু। না, এটা এসছে, এটা ইন্টারন্যাশনাল লেভেলেও চলছে। তো থিং ইজ দ্যাট যেসব সেল টার্গেট করা হয়, যেসব সেল অ্যান্টিবডি প্রডিউসিং সেল বা যেসব সেল ইমিউনিটি প্রডিউস করে,
যেসব সেলকে টার্গেট করে এই ভাইরাল পার্টিকেল বা ভাইরাস ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস দেওয়া হয়, দিজ আর নট সেক্স রিলেটেড অর যে মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো সেলকে সোশ্যাল মিডিয়া তো এখন একটা বড় মিডিয়া বড় মিডিয়া যে যা খুশি বলে দিচ্ছে, এটাই আপনার যে এলিমেন্টটা আপনি ঢোকাচ্ছেন এটা পার্টিকুলার মানে এটা একেবারে ভিত্তিহীন। এটা ভিত্তিহীন। একটা ভাইরাসকে ইনঅ্যাক্টিভ করে ঢুকানো হচ্ছে টু প্রডিউস দি অ্যান্টিবডি এগেইনস্ট দ্যাট পার্টিকুলার ভাইরাস, দ্যাট ইজ দি মেইন থিম। তো এটার মধ্যে অন্য কিছু তো আসে না, মাইল্ড সাইড এফেক্ট যেটা অলরেডি বললাম, আর কিছু যদি মেজর রিয়াকশন হয় তাহলে অ্যালার্জিক অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন হতে পারে। এছাড়া তো এখন পর্যন্ত কিছু ডিসকভারি হয়ও নাই আফটার দ্যাট লং ট্রায়াল। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কি গাইডলাইনগুলো চলে এসছে, মানে সাধারণ যারা ফ্রন্ট লাইনের পরে যারা, তারাও যে নাম কারা নিতে পারবে, কিভাবে নাম লেখাতে হবে? সিলেকশন হয়েছে, যেমন ফ্রন্টলাইন ওয়ার্কারে শেষ হওয়ার পরে পার্টিকুলারলি যারা 50 ইয়ার্সের বেশি এজ ওদেরকে টার্গেট করা হয়েছে, এবং মানে জেনারেল ইন জেনারেল ফ্রম নর্মাল পপুলেশন 50 ইয়ার্সের উপরের বয়স যারা, এবং 50 ইয়ার্স প্লাস বয়স, এবং অ্যাসোসিয়েটেড উইথ ফিউ মেডিকেল কমপ্লিকেশনস, লাইক কিছু অসুস্থ থাকলে, নট হেলদি পিপল, ফার্স্ট 50 ইয়ার্স প্লাস with little bit medical related complications, comorbidity, yes, কোমরবিডিটি। তো ওই প্রবলেমগুলো যাদের আছে তাদেরকে নেক্সট আনা হবে, তারপরে হয়তো তো আস্তে তারা আস্তে কিভাবে, মানে তারা জানাবে যে আমার কোমরবিড গ্রুপে আমি আছি, বা আই কার্ড বা ডাক্তারের সার্টিফিকেট, এগুলো প্রেসক্রিপশন? না, এগুলো তো ঠিকই আছে, যদি যার কমপ্লেন আছে কিনা এগুলো তো অলরেডি তারা স্ক্রিনিং করেই তারপরে নামটা আপলোড করা হয়। একটা যাতে টার্গেট করা হয়েছে 50 ইয়ার্স প্লাস, ওদেরকে তো প্রথমেই তো বেনিফিশিয়ারি নামে উঠানো হয় না, ওদেরকে প্রথম ওদের কোউইন বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপে গিয়ে ওদেরকে আউটলোড করতে হবে। মানে একটা কথা বলছিলেন যে অনেকের মধ্যে, মানে বেশ অনেকের মধ্যে এই আশঙ্কা রয়েছে, কিন্তু সেটার বিপরীতে অনেকে ধরো ইচ্ছুক নিতে চাইছে এবং সে 50-র উপরে, সে কি নিজে থেকে যোগাযোগ করবে না? না, এটা তো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, এটা সোশ্যাল মিডিয়াতে থাকবে, গভর্নমেন্ট থেকে নানান ধরনের ইয়ে থাকবে, কমিউনিকেশন থাকবে কমিউনিকেশন। এটা ধরেন কিছু ডোর ওয়াইজ হোক বা পার্টিকুলার এরিয়া ওয়াইজ হোক, কমিউনিকেট করা হবে। তো এটা কি টাকা দিতে হবে না? না, ফ্রি, কমপ্লিটলি ফ্রি। কমপ্লিটলি ফ্রি। এটা একটা ভালো খবর। কমপ্লিটলি ফ্রি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেরি গুড ড্রাইভ, কমপ্লিটলি বলছেন পুরোপুরি, মানে বিনামূল্যে এটা দেওয়া যায়, পুরোপুরি বিনামূল্যে। তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। তো আপনাকে যেটা জিজ্ঞেস করব যে একটু থিওরিটিক্যাল, মানে বলতে চাইছি যে আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে আমাদের দেশের যে দুটো ভ্যাকসিন মূলত এই মুহূর্তে চলছে, তার সঙ্গে কি কোনো বাইরের ভ্যাকসিনের তুলনামূলক বা কোনো এই ধরনের স্টাডি, বা এটা ভালো এটা খারাপ, এই ধরনের কোনো ব্যাপার কি আছে? বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, তারপর আপনি বলবেন যে ওই, মানে আমি যেটা বলতে চাইছি যে এরিয়া ওয়াইজ কি কিছু ডিপেন্ড করে ভ্যাকসিনের ক্ষেত্রে? সাপোজ মিডল ইস্টে যেটা কাজ করবে সেটা ঠান্ডা দেশে কাজ করবে না, বা এই ধরনের ট্রপিক্যাল এরিয়া আরেকটু, এই ধরনের ব্যাপার কি আছে? তো বিভিন্ন ধরনের ইনস্টিটিউটের যারা, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটের যারা এটা নিয়ে প্রচুর চর্চা চলছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, লোকজন প্রশ্ন করছে, এগুলো চর্চা করে যেটা দেখা গেছে যে ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়ান ভ্যাকসিনই, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বের করেছে, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, এই দুটোই সবাই অ্যাডভাইস করছে যে এই দুটোই যেন নেওয়া হয়, কারণ দ্যাট ইজ বেস্ট সুটেড ফর ইন্ডিয়া। কোল্ড চেন মেনটেনের জন্য এটা খুব ভালো, কারণ 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ডক্টর অরুণ বললেন, দ্যাট ইজ ইজিলি অ্যাভেলেবল, যেখানে অন্যান্য যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ফাইজার বা অন্যান্য, এগুলো -20, -80, এগুলো প্রচণ্ড কস্টলি, -80, -20 এরকম লেভেলে রাখতে লাগে, ফলে প্রিজার্ভেশন ইজ ভেরি ডিফিকাল্ট। নাম্বার 2, ইট ইজ কোয়াইট চিপ। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ভীষণ চিপ, অ্যান্ড ইন্ডিয়ান বডিতে ইট উইল বি অ্যাকসেপ্টেড ভেরি নাইসলি, দিস ইজ ওয়ান থিং। ফলে ইন্ডিয়ান ভ্যাকসিনই ডেফিনেটলি অ্যাডভোকেট করা হচ্ছে ইন কম্প্যারিজন উইথ other vaccines from other parts of the world. Actually, India is the largest country of giving largest immunization program is going on every year. That is the reason India is well prepared with the vaccination. দেখলাম আমরা 5টা না 6টা দেশে ইন্ডিয়ার ভ্যাকসিন। Yes, they are also export now. India will export the vaccines. So India is the largest country for giving immunization. Almost per year about the 16 crores vaccination হচ্ছে mothers and ইন্ডিয়ার তো child. কারোর কোনো এক্সপেরিয়েন্স নেই ভ্যাকসিনেশনে, এবং ভারত বোধহয় লার্জেস্ট প্রোডিউসার অফ বিভিন্ন ধরনের ভ্যাকসিন সারা পৃথিবীতে।
আর এরিয়া স্পেসিফিক, হ্যাঁ, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ধরনের দেওয়া হচ্ছে। যেমন মিডল ইস্টে আবুধাবিতে এক ধরনের দেওয়া হচ্ছে চাইনিজ ভ্যাকসিন, সেটাই আমি দুবাইতে জিজ্ঞেস আরেক করছিলাম। রকম দেওয়া হচ্ছে, কারণ দুবাইতে দেখা গেছে স্ট্রেন ওয়াইজ আবুধাবির স্ট্রেনটা আপনার চাইনিজ, দুবাইতে যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেলার বেশি, তো মিক্সড একটা পপুলেশন আছে, সো মিক্সড স্ট্রেন আছে। তো ডেফিনেটলি আপনার যে প্রশ্ন যে এরিয়া স্পেসিফিক ভ্যাকসিনেশন করলে ভালো, বাট অল ভ্যাকসিনস আর গুড। আরেকটা বিষয় যে আমরা অনেক কথা চলছিল যে ভ্যাকসিন বেরোতে বা আগে আমরা দেখেছি 3 বছর 2 বছর বা একটু বেশি সময় লাগে। এইবার যে বেশ তাড়াহুড়ো করেই বলবো যে সারা পৃথিবীতেই মানে এটা টাইম প্রেসারে পড়ে গিয়ে ভ্যাকসিনটা বের করা হলো, এটা কি অ্যাডভার্স এফেক্ট বা আপনার ভালো করে পরীক্ষার সুযোগ নেই, এটা কি এটা অসুবিধা হচ্ছে না আপনার স্বাস্থ্য বা চিকিৎসকদের বা চিকিৎসা বিজ্ঞানীদের? কোভিড একটা মারাত্মক ক্রাইসিস তৈরি করেছে, ফলে সবাই উঠে পড়ে লেগেছে। অ্যারাউন্ড 200+ ভ্যাকসিনস আর আন্ডার প্রসেস। হ্যাঁ, এখন ঘটনা হলো যে কিছু কিছু ভ্যাকসিনের সাইড এফেক্ট খুব বেশি থাকে, স্পেশালি এগুলো নিউরোট্রপিক ভ্যাকসিন, যেগুলো নিউরোলজিক্যাল সিস্টেমকে ইয়ে করে। তো অ্যাজ ফার এজ দিস ভ্যাকসিনস আর কনসার্ন, আমার মনে হয় এটা খুব জোর কদমে কাজ হয়েছে, এর জন্য এটা একটা রেজাল্ট বেরিয়ে এসছে, এবং সেফটি মেজার করে যাতে হসপিটালাইজেশন ক্যান বি স্টপড 100%, দ্যাট ওয়াজ দ্য মেইন টার্গেট। তো এর জন্য, এবং মেনি ভ্যাকসিনস আর দেয়ার ইন দ্য পাইপলাইন, ভবিষ্যতে আরও ভ্যাকসিন বেরিয়ে আসবে। তো প্রথমে ধরুন আপনার একটা ইমার্জেন্সি লাগলে ইমার্জেন্সি সিচুয়েশনটাকে ব্লক করতে লাগে, এরপরে ধীরে ধীরে আপনি ইউ ক্যান ইমপ্রুভ ওয়ার্ক আপন ইট। তো এর জন্য বোধহয় খুব তাড়াতাড়ি সায়েন্টিস্টরা বের করেছেন, এবং খুব জোর কদমে থার্ড খুব জোর ট্রায়ালও কদমে, শেষ হ্যাঁ, করে war বের footing করেছে। এটা- তারপরে আপনার ছাড়পত্র পেয়েই এগুলা। হ্যাঁ, এবং সবটাই সেফ। আপনার কোভিশিল্ড বলুন আর কোভ্যাক্সিন ইন্ডিয়া থেকে যেটা বের তো করা হয়েছে। আপনাদের আচ্ছা একটা ছোট্ট করে জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পর কি মানুষ অকুতভ হয়ে চলতে পারবে, মানে আর মাস্ক পরলো না, আর হাত না, ধুলো না? ভ্যাকসিন নেওয়ার পরও আপনার মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন ইজ এ মাস্ট। আচ্ছা, কারণ ভ্যাকসিনটা নেওয়ার পরে, সেকেন্ড ডোজ নেওয়ার পরে অলমোস্ট আফটার 14 days স্টার্ট ডেভেলপিং অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি ডেভেলপ করতে একটু টাইম লাগবে। বাই দিস টাইম আপনি তো মাস্ক আপনারা অ্যান্ড খুব তাড়াতাড়ি বলুন যে সাধারণ মানুষ আর কতদিন অপেক্ষা করবে? 11,000 শেষ হওয়ার পর মোটামুটি কি মনে হচ্ছে আরো কত? নীতিতে মনে হচ্ছে 3-4 মাস, 3 to 4 months পরে সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি নিজেও ভ্যাকসিন নিয়েছি, রাইট নাও আই এম ওকে। তো ডক্টর অরুণ দেবনাথ এবং ডক্টর শুভ্রেন্দু সেন, আপনারা দুজনে এসেছেন এবং আপনাদের কাছ থেকে আমরা এই করোনা ভ্যাকসিন নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এটার ইতিবাচক দিক, নেতিবাচক দিক, এবং ইতিবাচক দিকটাই আপাতত দেখা যাচ্ছে বেশি। তো আমরা খুব তাড়াতাড়ি আশা করতে পারি সাধারণ মানুষ এটা পাবেন। আপনার স্টুডিওতে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আপনারা দেখলেন আজকে আমাদের এই অনুষ্ঠান, এই কোভিড-19 নিয়ে আমাদের কিছু কথা, কিছু প্রশ্ন। আপনারা নিশ্চয়ই অনেক কিছুর উত্তর পেয়েছেন, আরও কিছু রয়ে গেছে প্রশ্ন, সেগুলো আমরা আগামী দিনের অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন শিলচর দূরদর্শন।